বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে ভাইভা ব্যাচের সপ্তম ক্লাস এবং আমরা কেস ডায়েরি এর সিভিল কেস সম্পর্কে একটু আলোচনা করি। যদিও সকলের কেস ডায়েরি আলাদা আলাদা, বাট আমি এখানে আপনাদের আমার শিক্ষার্থীদের যে কেস ডায়েরিটা দিয়েছি সেখানে একটু আলোচনা করি সেই বিষয়ে। তো লিস্ট অফ 5 সিভিল কেসেস, এটা যদি আমরা দেখি, প্রথমে আছে যে কেস 1, টাইটেল স্যুট নাম্বার 7/2019 অন বিহাফ অফ প্লেইনটিফ। প্লেইনটিফ মানে হচ্ছে বাদী, আর ডিফেন্ডেন্ট মানে কি? ডিফেন্ডেন্ট মানে হচ্ছে বিবাদী। তো সুট ফর ডিক্লারেশন, সুট ফর ডিক্লারেশন মানে হলো ঘোষণামূলক মামলা আন্ডার সেকশন 42 অফ দা এসআর অ্যাক্ট। এসআর অ্যাক্ট মানে হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এখন সুট ফর ডিক্লারেশন, ঘোষণামূলক মামলা কখন করে? ঘোষণামূলক মামলা করে হচ্ছে যখন কোনো কিছুতে আপনার একটা অধিকার আছে এবং সেই অধিকারটা হতে পারে সম্পত্তির অধিকার বা পদের অধিকার, এবং আপনার অধিকার অন্য একজন ব্যক্তি কি করছে? অস্বীকার করছে। তো সেই মুহূর্তে সংক্ষুব্ধ ব্যক্তি করে কি? ঘোষণামূলক মামলা। ইন দ্য লার্নেড অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট গোপালগঞ্জ, এবং এই মামলাটা করেছে কোথায়? অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে। যদি আপনাকে বলে যে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের বর্তমান নাম কি? সিভিল জাজ কোর্ট। কি বলেন? সিভিল জাজ কোর্ট। কবে সংশোধন করছে? 2025 সালে। কোন আইন সংশোধন করছে? সিভিল কোর্টস অ্যাক্ট 1887। বুঝছেন? এবং আরিফ ভার্সেস আজাদ এন্ড আদার্স ভার্সেস এসআর এন্ড এডি। এসআর এডি মানে হলো, এসআর মানে হলো সার্ভিস রিটার্ন, এডি মানে হলো অ্যাকনোলেজমেন্ট ডিউ, মানে প্রাপ্তি স্বীকার সহ সমন প্রতিবেদন ফেরত আসার দিন। এই মর্মে আছে মামলাটা। প্রাপ্তি স্বীকার সহ সমন প্রতিবেদন কি? ফেরত আসার, জি, অ্যাকনোলেজমেন্ট ডিউ, প্রাপ্তি স্বীকার, জি। তো প্রাপ্তি স্বীকারও যারা বুঝেন না, এটা হলো যে আদালত যে সমনটা পাঠাইছে, সমন একসেপ্ট করে ওই প্রতিবেদন ফেরত আসছে কিনা, এ হলো কথা। এখন কেস ইন ব্রিফ, সংক্ষেপে যদি বলি, বাদী সংশ্লিষ্ট বিজ্ঞ দেওয়ানি আদালতে বিবাদীর বিরুদ্ধে উক্ত মামলার আর্জি দাখিল করিয়া বর্ণনা করেন যে বিবাদীগণ বিগত এসে রেকর্ড চলাকালে, এসে মানে হলো এস্টেট অ্যাকুইজিশন রেকর্ড, এস্টেট অ্যাকুইজিশন এসে রেকর্ড চলাকালে বাদীর সত্য দখলীয় জমি বাদীর অজান্তে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে তাহাদের নামে রেকর্ড করায় নাই, মানে জাল দলিল তৈরি করছে। এই জায়গার মেহিন কাহিনী হচ্ছে কি? জাল দলিল তৈরি করছে। তো জাল দলিল যদি তৈরি করে, এই জায়গায় মামলা করছে হলো ওই জাল দলিলটা কি মর্মে? বা জাল দলিলটা অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য। তো দেখেন, 4/10/2019 অদ্য ধার্য তারিখ, বিবাদীর নামে প্রেরিত সমন প্রতিবেদন পাওয়া যায় নাই। আগামী তারিখ, ওই যে সমন ফেরত আসার জন্য ছিল, কিন্তু সমন এই তারিখেও সমন জারি হইয়া কি ফেরত আসে নাই। আগামী তারিখ এত। তারপরে অদ্য ধার্য তারিখ, বিবাদীগণ হাজির হয়ে লিখিত জবাব দাখিল করিয়াছে। আগামী তারিখ এত, মানে সমন পাওয়ার পরে তারা কি দিছে? আইসা লিখিত জবাব দিছে। আর লিখিত জবাব এত। এখন লিখিত জবাব দিলে আগামী তারিখ এত এডিআর এর জন্য। এখন এই জায়গা প্র্যাকটিক্যালি আরো কয়েক তারিখ লাগে, বাট আমরা এখানে একটু দ্রুত লিখছি। যখন লিখিত ইচ্ছা করলে এই জায়গায় আরো কয়েক তারিখ দেওয়া যেত, যে যদি এরকম হতো যে সমন প্রতিবেদন ফেরত আসছে 1 তারিখে, তারপরে বিবাদী আইসা হাজির হয়েছে আর 1 তারিখে, তারপরে বিবাদী এসে লিখিত জবাব দাখিলের জন্য সময় চাইছে আর 1 তারিখে, তারপরে বিবাদী এসে লিখিত জবাব দিছে আর 1 তারিখে, তারপরে লিখিত জবাব দাখিলের পরে উভয় পক্ষের শুনানির জন্য একটা দিন ধার্য করে, উভয় পক্ষের শুনানির জন্য ধার্য করছে আর 1 তারিখে। যখন দুই পক্ষ হাজির হয়, তারপরে হচ্ছে এই মামলাটা পাঠায় মধ্যস্থতায়। বুঝছেন? তার মানে এই জায়গা আরো কিন্তু 8-10টা তারিখ কি দেওয়া যায়, কিন্তু আমরা না দিয়ে সরাসরি একটি শর্টকাটে দেখাইছি আর কি। সো আগামী তারিখ এডিআর এর জন্য। এডিআর মানে কি? অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। আমাদের দেওয়ানি কার্যবিধিতে এডিআর এর কয়টা পদ্ধতি আছে? 2টা। একটা হলো মেডিয়েশন বা মধ্যস্থতা, আর একটা হলো আরবিট্রেশন বা সালিশ। মেডিয়েশন কিন্তু বাধ্যতামূলক 89 ক বা 89A, আর 89 বি বা আরবিট্রেশন এটা কি? সালিশকারী। এটা হচ্ছে বাধ্যতামূলক না, এটা যে সালিশিতে যাবে ইচ্ছা করলে করতে পারে, না হলে নাই, কিন্তু আদালত অবশ্যই এডিআর এর জন্য মধ্যস্থতায় পাঠাবে। এই যে দেখেন, অদ্য ধার্য তারিখ, উভয় পক্ষের মধ্যে এডিআর ব্যর্থ হয়। এডিআর কি ব্যর্থ হয়? আগামী তারিখ 6/3/2000, মানে মধ্যস্থতা ব্যর্থ হয়। তাহলে মধ্যস্থতা ব্যর্থ হলে পরের তারিখ হলো কি? ইস্যু গঠনের জন্য। এরপরে দেখেন, তারপরে অদ্য ধার্য তারিখ, উভয় পক্ষের শুনানি অন্তে মামলা ইস্যু গঠন করা হয়। মানে ইস্যু গঠন কি?
করা। ইস্যু গঠন হলো বিচার্য বিষয়, মামলা এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার বলে ইস্যু গঠন। ইস্যু গঠন কত আদেশে আছে? 14 আদেশে। তারপরে অদ্য ধার্য তারিখ 30 ধারার বিধান অনুসরণ করা হয়। 30 ধারার অর্থ কি? 30 ধারার অর্থ হলো আপনার ডিসকভারি এন্ড ইন্সপেকশন। মামলায় এক পক্ষ আর দুই পক্ষের আর্জি এবং লিখিত জবাব দেখার পরে মামলার এক পক্ষ আর এক পক্ষের কাছে অনেকগুলো প্রশ্ন বা কোনো দলিল দেখতে চাইতে পারে। আদালতের কাছে বাদী প্রশ্ন দিছে যে অনার, বিবাদীরা বলেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে, বা বিবাদী কতগুলো প্রশ্ন দিছে এর অনার, বাদীরা বলেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে। এই যে হলো ডিসকভারি এন্ড ইন্সপেকশন। তো ডিসকভারি এন্ড ইন্সপেকশনের পরের তারিখ দেখেন এসডিপিএস। হোয়াট ইজ এসডিপিএস? এসডিপিএস এর অর্থ আমরা জানতে হবে। চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, ইংরেজিতে বলে দেখেন এসডিপিএস। এসডিপিএস অর্থ হলো সেটলিং, এসিটিটিএলআইএনজি, এসিটিটিএলআইএনজি, সেটলিং, ডিএটি, ডেট ফর পারেমটরি, PEREMPTORY, পারেমটরি হিয়ারিং, ACARING, সেটলিং ডেট ফর পারেমটরি হিয়ারিং। এই সেটলিং ডেট ফর পারেমটরি হিয়ারিং এদের বাংলায় বলে কি? চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। আর এই চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ কবে করবে? চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে আপনার ইস্যু গঠনের 120 দিনের মধ্যে। কবে? ইস্যু গঠনের 120 দিনের মধ্যে। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন অদ্য এসডিপিএস এর দিন ধার্য আছে। উভয় পক্ষ নিযুক্ত আইনজীবীদের মাধ্যমে হাজিরা দাখিল করিয়া মকদ্দমাটির নিষ্পত্তি কল্পে লিখিত সলিলনামা দাখিল করিয়াছে। মানে এই জায়গা তো এসডিপিএস এর জন্য আছে, বাট উভয় পক্ষ হাজির হয়ে লিখিত সলিলনামা দাখিল করছে। লিখিত সলিলনামা মানে হলো উভয় পক্ষ আপস মীমাংসা করছে, এই সলিলনামা দাখিল করছে। বাদী ও 1 নং বিবাদীকে পরীক্ষান্তে দাখিলি সলিলনামার শর্ত অনুযায়ী মকদ্দমাটি নিষ্পত্তি করা হয় এবং উক্ত সলিলনামা ডিক্রির একাংশ বলে গণ্য হয়। তো যদি আপনার বলে সোলে ডিক্রি কোথায় আছে? 23 আদেশের 3 বিধি। সোলে ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যায়? না। সোলে ডিক্রির বিরুদ্ধে কি করা যায়? রিভিশন। 96(3) বলছে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, এই কথাটাই বলছে 96(3)। এই হলো কথা। মানে আমরা আপস মীমাংসা করে দিছি, কিন্তু আপনি যদি মনে করেন যে এক মামলা দিয়ে কেস ডায়েরি শেষ করবেন, তা কিন্তু করা যায়। আচ্ছা, কেস 2 এ আসেন। সিভিল সুট নাম্বার 3/2019 অন বিহাফ অফ কে? প্লেইনটিফ সুট ফর পার্মানেন্ট ইনজাংশন। পার্মানেন্ট ইনজাংশন মানে স্থায়ী নিষেধাজ্ঞা আন্ডার সেকশন 54 অফ দ্য এসআর অ্যাক্ট। এখন যদি আপনারা বলেন যে পার্মানেন্ট ইনজাংশন কি, স্যার যখন কোনো হুমকি ধামকি দেওয়া হয়, সম্পত্তি থেকে বেদখলের হুমকি দেওয়া হয়, কোনো কিছুর ক্ষতির হুমকি দেওয়া হয়, এই মুহূর্তে যে নিষেধাজ্ঞার মামলা করা হয় সেটাকে কি বলে? পার্মানেন্ট ইনজাংশন। আর যদি বলে ইনজাংশনের সংজ্ঞা কি? ইনজাংশন হলো আদালতের এমন একটা আদেশ যা আদালতের আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষের কোনো কাজ করতে বা কাজ হতে বিরত থাকতে বাধ্য করে। কি? কোনো কাজ করতে বা কোনো কাজ হতে কি বিরত থাকতে বাধ্য করে। আর এটাও আছে কোন পর্যায়ে? SRNAD। আমরা সংক্ষেপে মামলার বিষয়টা দেখি। বাদী সংশ্লিষ্ট বিজ্ঞ দেওয়ানি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আর্জি দাখিল পূর্বক অভিযোগ করেন যে বিবাদীগণ মামলার ঘটনার তারিখ ও সময় তাহাদের কোনো সত্য দখল না থাকা সত্ত্বেও বিভিন্ন অস্ত্র সহ বাড়ির নিকট চড়াও হইয়া তার বসত ঘর দরজা গায়ের জোরে ভাঙিয়া ফেলিয়া বাদীকে বেদখল করার এবং বিবাদীগণ তথায় জবরদখল সৃষ্টি করার কি দেয়? হুমকি দেয়। বেদখল কিন্তু এখনো করে নাই, জাস্ট কি দিছে? হুমকি দিছে। দেখেন অদ্য ধার্য তারিখ, এই মামলাটা একটু সরাসরি এই একটু পর থেকে লেখা হয়ে গেছে, বাট আপনি যদি এর আগে থেকে ওই যে অদ্য ধার্য তারিখ, সমন জারি হতে চূড়ান্ত প্রতিবেদন আসে নাই, তারপরে 1 তারিখ হবে চূড়ান্ত প্রতিবেদন আসছে, আসার পর পরের তারিখ দেবেন, বিবাদী এসে লিখিত জবাব জমা দিছে, লিখিত জবাব জমা দেওয়ার পর পরের তারিখ রাখছে হলো উভয় পক্ষের শুনানির জন্য, প্রথম শুনানির জন্য। প্রথম শুনানির দিন এই মামলাটা ওই এডিআর এ মধ্যস্থতায় পাঠাইছে।
মধ্যস্থতা ব্যর্থ হয়েছে, মধ্যস্থতা ব্যর্থ হলে পরের তারিখ রাখছে কিসের জন্য? ইস্যু গঠনের জন্য। ইস্যু গঠন হয়ে গেছে, পরের তারিখ রাখছে কিসের জন্য? 30 ধারার জন্য। 30 ধারা হয়ে গেছে, এরপরে তারিখ রাখছে কিসের জন্য? এসডিপিএস এর জন্য। এসডিপিএস মানে সেটলিং ডেট ফর পারমেন্টারি হিয়ারিং। চূড়ান্ত শুনানির দিন যখন নির্ধারণ হইয়া গেল, তারপরে হলো চূড়ান্ত শুনানি কি শুরু হলো? পিএইচ। এই পিএইচটা শেষ করবে আবার 120 কার্য দিবসের মধ্যে। তা আমরা সরাসরি লিখছি পিএইচ থেকে। দেখেন, অদ্য ধার্য তারিখ, চূড়ান্ত শুনানির দিন ধার্য আছে, উভয় পক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা গ্রহণ করা হলো। আর আগামী তারিখ এত যুক্তিতর্কের জন্য। যুক্তিতর্ক মানে কি? আর্গুমেন্ট। তারপর দেখেন, অদ্য ধার্য তারিখ, উভয় পক্ষ নিযুক্ত আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করে মোকদ্দমাটি নিষ্পত্তি কল্পে লিখিত সলিনামা দাখিল করতে। কি মানে? এই জায়গাও মামলাটা নিষ্পত্তি করেই দিছি, বাট কোন পর্যায়ে গিয়ে? যুক্তিতর্কের পর্যায়ে গিয়ে। বাদী ও 1 নং বিবাদীকে পরীক্ষা অন্তে দাখিলি সলিনামার শর্ত অনুযায়ী মোকদ্দমাটি নিষ্পত্তি করা হয় এবং সলিনামা ডিক্রির একাংশ বলে কি হবে? গণ্য হবে। এখন সাধারণত এই ধরনের প্রশ্ন করে না, বাট তারপর যদি করে যে বলেন তো মধ্যস্থতা এবং সোলে ডিক্রির মধ্যে পার্থক্য কি? বলবেন স্যার, মধ্যস্থতার জন্য হলো আদালত পাঠায়। মধ্যস্থতার জন্য পাঠায় কে? আদালত। আর মধ্যস্থতা পাঠানোর একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু সোলে ডিক্রি যেটা, এটা উভয় পক্ষ নিজেরা নিজেরা আপোষ মীমাংসা করে আদালতে জানায় এবং আদালত কি দিয়ে দেয়? ডিক্রি দিয়ে দেয়। এই হলো কথা। তো আমরা চলে আসি কেস নাম্বার 3। সিভিল সুট নাম্বার 11/2019 অন বিহাফ অফ কে? প্লেইন্টিফ সুট ফর কি বলেন? ইনজাংশন আন্ডার সেকশন 54 অফ দ্য এসআর অ্যাক্ট, মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা? 54 ধারা। ইন দ্য লার্নেড কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ এত ফর পিএইচ। এটা দুইটাই আপনার ই মামলা, তো ইনজাংশন মামলা আগের মতোই, বুঝছেন? সেম। তা আমরা পরের কেসটাই চলে আসি। পরের কেসটাই কেস 4 এ আসি। 4 4 এ আছে, দেখেন, মিসেলিনিয়াস কেস সুট ফর প্রিএমশন নং 16/2019 অন বিহাফ অফ কে? ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট মানে কে? বিবাদী। এখন এটার এটার ইয়া লিখছে, দেখেন, আন্ডার সেকশন 96 অফ দ্য স্যাট। স্যাট অর্থ কি? স্যাট অর্থ এস্টেট, এস্টেট, এসটিএটি, এস্টেট অ্যাকুইজিশন, ACQUISITION, এস্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি, TENANCY, টেনেন্সি অ্যাক্ট 1950। এস্টেট অ্যাকুইজিশন, ACQUISITION, অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি, TENANCY অ্যাক্ট 1950। আর বাংলায় কি বলে? দেখেন, বাংলায় বলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতত্ত্ব আইন। তাহলে স্যাট রে বলে, ইংরেজিতে বলে দ্য এস্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, আর বাংলায় বলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও কি? প্রজাস্বত্ব আইন। এই আইনের 96 ধারায় আছে প্রিএমশন। এই আইনের কত ধারায়? 96 ধারায়। 96 ধারায় আছে অগ্রক্রয়। 96 ধারায় যে অগ্রক্রয়, একটু লিখে রাখবেন, শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে। শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে। ঠিক আছে? তো আপনারে প্রথমে যদি বলে অগ্রক্রয় কি? অগ্রক্রয় বলবেন যে স্যার, সবার আগে কেনার অধিকার। সবার আগে কেনার অধিকার কি? যে আমার ভাই যদি তার জমি অন্য কোথাও বিক্রি করে, তাহলে সবার আগে কেনার অধিকার কার? আমার। আমার কাছে বিক্রি না করে অন্য কারো কাছে বিক্রি করলে আমি তার বিরুদ্ধে অগ্রক্রয় মামলা করতে পারবো। তাহলে এই জায়গা যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের যে অগ্রক্রয়, এটা এই আইনের কত ধারায় আছে? 96 ধারায়। এবং কোন জমির ক্ষেত্রে? কৃষি জমির ক্ষেত্রে। বুঝছেন? তো অগ্রক্রয় এই আইন ছাড়াও আরো একটা আইনই আছে, আমাদের এই একটু পরে সিটি আছে, বাট আপাতত এটা পড়ি। এই জায়গা আপনার মূল মামলা, এই জায়গা যে আইন, এটা হলো 96 ধারা। কি মামলা? অগ্রক্রয় মামলা।
এই জায়গার তামাদি মেয়াদ 3 বছর, এই মামলার তামাদি মেয়াদ কত? 3 বছর। হ্যাঁ, অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গায় মনে রাখেন, অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে ওই যে জমির ক্রয় মূল্য পুরোটা জমা দিয়ে মামলা করতে হয় এবং সাথে ক্ষতিপূরণ আর সুদ দিতে হয়। এই ক্ষতিপূরণ আর সুদের পার্সেন্টেজ আমার দরকার নাই, জাস্ট বলবেন স্যার, যদি জিজ্ঞেস করে যে অগ্রক্রয় মামলার ক্ষেত্রে কি করতে হয়, যিনি মামলা করছে ওই যে যিনি ক্রয় করছে যদি 5 লাখ টাকা ক্রয় করে তাহলে এই ক্রয় মূল্য পুরোটা কি দিতে হবে, দিতে হবে, সাথে কি দিতে হবে? সুদ এবং ক্ষতিপূরণ, সুদ এবং ক্ষতিপূরণ। তো বাকি যা আছে এগুলো ইনশাল্লাহ আমরা পারবো। দেখেন, এটা যদি দেখি যে বাদী উম বাদী সংশ্লিষ্ট বিজ্ঞ দেওয়ানি আদালতে মামলা দাখিলি পূর্বক অভিযোগ করেন যে বাদীর সত্য দখল জায়গার পার্শ্ববর্তী সহশরিক, সহশরিক শব্দটা বলতেন, সহশরিক মানে একটু মনে রেখে নাকি, সহশরিক মানে হলো উত্তরাধিকার, আপনার ভাই বোন আপনার সহশরিক, ঠিক আছে, তার নিজ অংশের 5% জায়গা আগন্তুক বিবাদীর নিকট রেজিস্ট্রিকৃত কবলা দলিল মূলে বিক্রি করেন। বাদীর লোক মাধ্যমে ঘটনা জানতে পারিয়া সাব রেজিস্ট্রি অফিস হতে দলিলের নকল তুলিয়া যথাসময় বিজ্ঞ আদালতে উক্ত দলিলের 15 টাকা দাখিল দিয়া, উক্ত দলিলের 15 টাকা মানে হলো দলিল করতে যে টাকা লাগছে, উক্ত জমি ফেরত পাইবার জন্য উক্ত অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করেন। তো তারপরে দেখেন অদ্য ধার্য তারিখ বাদী পক্ষের জন্য সময় আবেদন করা হয়েছে, সময় মঞ্জুর, বাকি তারিখ একই, যে ওই যে বিএস এর জন্য দিন ধার্য আছে, উভয় পক্ষের হাজিরকৃত উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, জেরা গৃহীত হইল, সাক্ষ্য পর্ব সমাপ্ত করিয়া যুক্তিতর্কের জন্য কি ধার্য হইল। তারপরে দেখেন অদ্য যুক্তিতর্ক, যুক্তিতর্ক মানে কি আর্গুমেন্ট, যুক্তিতর্কের জন্য ধার্য আছে, উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করা হলো, আগামী তারিখ রায়ের জন্য ধার্য করা হলো। তারপরে দেখেন যে অদ্য রায়ের জন্য দিন ধার্য আছে, বাদীর মামলার ঘটনা সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় বাদী পক্ষের অনুকূলে রায় ও ডিক্রি প্রদান করা হলো। অদ্য হইতে 30 দিনের মধ্যে বিবাদী বাদীকে আজির তফসিল ভূমির দলিল রেজিস্ট্রি করিয়া দিবে, অন্যথায় বাদী আদালতের মাধ্যমে যথাযথ নিয়ম অনুযায়ী উক্ত দলিল রেজিস্ট্রি করে নিবে। মামলাটি নিষ্পত্তি করা হলো, নিষ্পত্তির তারিখ এত। এখন যদি আপনারা বলে যে অগ্রক্রয়ের মামলায় আপনি বিবাদী করবেন কারে কারে, বিবাদী করবেন কারে কারে, ওই যে আপনার ভাই যে বিক্রি করছে আর যে কিনছে, এরা দুইজনই হবে কি বিবাদ, বুঝছেন? হ্যাঁ, আপনি হেরে গেছেন, ডিফেন্ডেন্ট হলে হেরে গেছেন। আচ্ছা, কেস নাম্বার 5 এ আসেন, ফ্যামিলি কোর্ট কেস 2019। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে ফ্যামিলি কোর্ট কেস, এই 19 সাল মানে 2023-এর আগ পর্যন্ত এই মামলাগুলো হতো আপনার মুসলিম পারিবারিক আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ, মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, 1985। হ্যাঁ, এটা হলো মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, বাট বর্তমানে পারিবারিক আইন 2023। বর্তমানে যে আইনটা আছে মুসলিম পারিবারিক আইন আছে কত সালে? 2023। তাহলে আমাদের মামলাটা হলো 19 সালের, তাহলে আমাদের মামলাটা কোন আইন অনুসারে হয়েছে বলেন তো? না, আমাদের মামলা তো 19 সালের। সো ওই যে 15/2019, তাহলে আমাদের মামলাটা হয়েছে 85 সালের আইনে, আগের আইন, আগের আইন। হ্যাঁ, তো আগের আইন আর পরের আইনের অলমোস্ট সেম, কিছু বেসিক পার্থক্য ধরেন আমি একটু বলে দিই। আগের আইনে পারিবারিক আদালত ছিল শুধুমাত্র সহকারী জজ, মানে আপনাদের যে কেসটা দিছি এই আইনে পারিবারিক আদালত কে? সহকারী জজ। কিন্তু বর্তমান আইনে পারিবারিক আদালত সহকারী জজ প্লাস সিনিয়র সহকারী জজ দুইজনই পারিবারিক আদালত হিসেবে কি হবে? গণ্য হবে। এরপরে আপনার
কোর্ট ফির যে বিষয়টা, কোর্ট ফি হলো, সরি, কোর্ট ফির আগে এই আদালতে কি কি মামলা করা যায়? 5 ধরনের মামলা করা যায়। দেনমোহর, ভরণ পোষণ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, বিবাহ বিচ্ছেদ, আর আছে অভিভাবকত্ব। সো দেনমোহর তো বুঝেন, দেনমোহর হলো বিয়ের সময়, মুসলিম বিবাহের সময় শুধু প্রযোজ্য হয় দেনমোহর। ভরণ পোষণ বুঝেন। আর দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মানে হলো স্বামী বা স্ত্রীর বিবাহ বলবৎ আছে, কিন্তু একজন আর একজনের সাথে সম্পর্ক করতে চাইতেছে না। আর বিবাহ বিচ্ছেদের মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা করে শুধুমাত্র মহিলা, কারণ মুসলিম পুরুষ যে কোনো সময় যে কাউরে কি দিতে পারে, তার ওয়াইফে তালাক দিতে পারে। আর অভিভাবকত্ব যেটা, এখন 5টা বিষয় নিয়ে এই আদালতের এখতিয়ার আছে। আর একটা মেজর চেঞ্জ যেটা হলো যে আগের আইনে আমরা যখন মামলা করছি তখন কোর্ট ফি ছিল 25 টাকা, প্রতিটা চাওয়ার জন্য 25। সে জায়গায় আছে ডাওয়ার এন্ড মেইনটেনেন্স। ডাওয়ারের জন্য, ডাওয়ার মানে হলো দেনমোহর, আর মেইনটেনেন্স মানে কি, ভরণ পোষণ। অনেকে আপনারা ভুল করেন, ডাওয়ার মানে দেনমোহর, ডাউরি মানে যৌতুক। DOWER, এই ডাওয়ার মানে কি, দেনমোহর। আর ডাউরি DOWRY, ডাউরি মানে কি, যৌতুক। সো এই যে ডাওয়ার মানে দেনমোহর আর মেইনটেনেন্স, এই জায়গায় দুইটা জিনিস চাইছেন, তাহলে কোর্ট ফি কত, 25 25 50। বাট বর্তমানে আইন অনুসারে যদি মামলা করেন কত, 200 200 400। বুঝছেন? আর একটা জিনিস একটু শিখে রাখেন, হিজানাত মানে হলো অভিভাবকত্ব। হিজানাত মানে কি, গার্ডিয়ানশিপ। অভিভাবকত্ব আর হেফাজত এক জিনিস না। একজন শিশুর বা একজন ছেলে বা মেয়ের অভিভাবক আজীবনই পিতা। বোঝেন কিনা? শিশুর অভিভাবক বা একজন ছেলে বা মেয়ের অভিভাবককে পিতা, কিন্তু হেফাজতকারী 7 বছর পর্যন্ত শিশু, শিশু যদি পুরুষ হয় তাহলে মার কাছে থাকবে 7 বছর পর্যন্ত। 7 বছরের পরে হেফাজতকারীকে পিতা। আর যদি বালিকা হয় তাহলে যতদিন পর্যন্ত তার আপনার ওই সাবালকত্ব বা বিয়ে না হচ্ছে, মানে সাবালকত্ব অর্জন না করছে, সরি, সাবালকত্ব, বিয়ে হলে তো চলে গেল, সাবালকত্ব অর্জন করতেছে যতক্ষণ দিন পর্যন্ত। অথবা যদি এরকম হয় যে অসুস্থ আছে, তাহলে যতদিন পর্যন্ত সুস্থ না আছে। তাহলে মা মেয়ে শিশুরে রাখার অধিকারী, কিন্তু ছেলে শিশুরে উনি রাখতে পারবে সর্বোচ্চ কতদিন, 7 বছর। এই হলো হিজানাত বা গার্ডিয়ানশিপ। জিজ্ঞেস করতে পারে হিজানাত কি, হিজানাত আরবি শব্দের অর্থ কি, গার্ডিয়ানশিপ। তো এখন যদি আসেন যে ফ্যামিলি কেস, আমরা যেটা লিখছি যে বাদী সংশ্লিষ্ট আম, পারিবারিক আদালতে সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন পূর্বক তার স্বামীর বিরুদ্ধে উক্ত মামলা দায়ের পূর্বক অভিযোগ করেন যে তার স্বামীর সহিত তার বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় এবং তার স্বামীর যথেষ্ট সহায় সম্বল থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তিনি বাদীকে দেনমোহরের টাকা পরিশোধ করিতেছেন না, এবং আর্জির বর্ণিত সময়ের মধ্যে বাদীকে ভরণ পোষণ বা খোরপোশ প্রদান করেন নাই। একটা জিনিস খেয়াল করেন, দেনমোহর কিন্তু অবিচ্ছেদ্য অধিকার। দেনমোহরের টাকা দিতে হাজবেন্ড বাধ্য। ইভেন হাজবেন্ড যদি মারাও যায়, হাজবেন্ডের যারা বৈধ প্রতিনিধি তাদের কাছ থেকে দেনমোহরের টাকা আদায় করতে পারবে। আপনি দেনমোহরের টাকা কখনো তারে ঠকানো যাবে না। দেনমোহরের টাকা আদায় করার জন্য তো 3 বছরের জেলহাজত করতে হবে। হ্যাঁ, দেখেন তো আমরা চলে আসি অন্তত ধার্য তারিখ। বাদী বিবাদী অনুপস্থিত থাকিয়া স্ব-নিযুক্ত আইনজীবীর মাধ্যমে সাক্ষীর জন্য সময়ের আবেদন করছেন, বাকি সব একই। আর মোকদ্দমাটি তুলিয়ে লইবার আবেদন করছেন, স্থানীয়ভাবে আপোষ হয়ে গেছে, তাইলে মামলা কি, মানে প্রত্যাহার করে নিছে। আর প্রত্যাহার করে নিলে তার মামলা থাকে না। বুঝছেন? তো এই ছিল আমাদের দেওয়ানি মামলাগুলো। তো এই দেওয়ানি মামলার মধ্যে ফৌজদারি অলরেডি আলোচনা করছি এর আগে। ফৌজদারি আপনার খুঁটিনাটি যে 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 ধারাগুলো, ওই ধারাগুলো মনে রাখবেন। তো যারা এই মুহূর্তে আমাদের অনলাইনে আছেন, আপনাদের কেস ডায়েরি নিয়ে, কোনো কেস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমি বলতে পারি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। জি হ্যাঁ, নাম লিখে নেবেন। নাম, আপনার নাম, রোল নাম্বার, বারের বারের নাম, আর ইয়া লিখবেন, মানে সিনিয়রের নাম লিখতে পারেন, আর কোন বার সেটা লিখবেন, আর মোবাইল নাম্বার। হ্যাঁ, ওই জায়গায় লিখেন। আচ্ছা, আর আপনারা কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন।
ভোটার আইডি কার্ড তো নিয়ে যাবে। না, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড আর সকল সার্টিফিকেট, মার্কশিট। নিয়েছি হলো সকল সার্টিফিকেট আর মার্কশিট আর রেজিস্ট্রেশন কার্ড নিয়েছি, তাও ডাবল ভোটার ডাবল ডাবল ফটো করছেন? ঠিক আছে। আইডি আর রিসিভ করেও নিয়ে যাচ্ছে, ফাইল কিন্তু থাকতে হবে। আচ্ছা, আমরা আপনাদের একটা এক পেজ দিছিলাম, ভাইবা নোট 5 মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, এটা আছে। আদালত আইন অধ্যাদেশ এক পেজ। একটা পুরো সবাই সত্য হচ্ছে কি হ্যাঁ করেন, জিজ্ঞেস করেন। তার ভিতরে কিন্তু ওই ফাইলের টাইটেলস থাকে, হুম। তো ওইটা কিভাবে? আচ্ছা, ধন্যবাদ। এটা আপনার চিন্তার কিছু নাই। আপনি যখন ঢুকবেন, ফাইল অলরেডি আপনার কাছ থেকে একজন নিবে এই কাগজপত্রগুলো। এমন না যে ওই আপনার কাগজপত্রগুলো বিচারপতি দেখবে, কাগজপত্রগুলো দেখবে আরেকজন। আর কেস ডায়েরি আপনার হাতে থাকবে, বা কেস ডায়েরিও নিতে পারে, যদি হাতে থাকে এইভাবে রাখবেন, যদি চাই দিবেন, নাইলে আপনার কাছে থাকবে। আর ওই ফাইলের ভিতরে যদি স্যার আমার রিসিভ করতে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। রিসিপ্ট কপি থাকলেও ওই জায়গায় অত জিনিস রাখা যাবে না। জাস্ট জাস্ট শুধু। হ্যাঁ, না না না, ওই রিসিপ্ট কপি আপনার কিসের, রিসিপ্ট কপি কিসের জন্য লাগবে? ওটা তো জাস্ট। তাহলে হ্যাঁ, রেজিস্ট্রেশন কার্ড আর সকল সার্টিফিকেট, মার্কশিট, কোর্ট কেস ডায়েরি আর আপনার থাকা লাগবে। আমরা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মাত্রই আমি আলোচনা করছি, যে এই জায়গায় এই আইনটি মুসলিম পারিবারিক আইন আদালত আইন 2023 দ্বারা রহিত করা হয়। রহিত করা হয়েছে মানে বর্তমানে এই আইনের কার্যকারিতা নেই। আর এই 1, 4 এই ধারা সম্পর্কে বর্ণনা পরেরটা পড়েন। আইনের 5 ধারায় 5টি এখতিয়ার সম্পর্কে আলোচনা করছে। কয়টা? 5টা। কি কি দেখেন? বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ, অভিভাবকত্ব, শিশুর হেফাজত। আচ্ছা, তারপরে এই আইনের 6 ধারা অনুসারে, এটাও দরকার নাই, 6, 16 এত বিস্তারিত দেখতে যাব না। মুসলিম পারিবারিক আদালত আইন 2023, এটা তো অলরেডি বললাম। জাস্ট একটা জিনিস, নতুন জিনিস দেখেন, যে পূর্বে কোর্ট ফি 25 টাকা হলেও বর্তমানে কত? 200 টাকা। আর এটার উপরের যে কথাটা, 19 ধারা অনুসারে দেনমোহরের ডিগ্রি সর্বোচ্চ 50,000 টাকা হলে আপিল করা যাবে না, পূর্বে ছিল 5,000 টাকা। মানে এই যে ডান সাইডে মাঝে, দেনমোহরের ডিগ্রি যদি 50,000 টাকা পর্যন্ত হয়, তাহলে আপিল করা যাবে না। আর দরকার নাই আপনাদের, লেস ইম্পর্টেন্ট, এটা আসবে না। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, এই 6 ধারায় বলছে। 6 ধারাটা দেখি, দেখেন 6 ধারা হলো পলিগামি, বহু বিবাহের ক্ষেত্রে সালিসি পরিষদের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। যদি কোনো পুলিশ সালিসি পরিষদ বা পূর্বের স্ত্রী অনুমতি না নিয়ে বিবাহ করে, সে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা বহিদণ্ডে দণ্ডিত হবে। বুঝছেন? তার মানে পুরুষ ইচ্ছা করলে তার স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করতে পারে, বাট করলে তার বিরুদ্ধে গিয়ে ওয়াইফ আবার মামলা করবে। এই মামলায় তার সর্বোচ্চ সাজা হতে পারে কত? 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 50,000 টাকা পর্যন্ত সরি 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। পরের পেজে চলে আসেন। অগ্রক্রয় বা সুফা, প্রিএমশন। এই অনলাইনে যারা আছেন, আপনাদের ভাইবা নিব আজকে, অফলাইনেও আছেন, ভাইবা নিব, লাইনে থাকেন, ক্যামেরার সামনে আসবেন। তো আমরা চলে আসি অগ্রক্রয় বা সুফা, প্রিএমশন। এটা তো অলরেডি জানি, যে এই যে দেখেন, কোন সম্পত্তি কি বলছে, আগন্তুকের নিকট বিক্রয় করা হলে, আগন্তুক মানে কি? স্ট্রেঞ্জার, মানে যারা কেউ কি মানে অপরিচিত, বিক্রয় করা হলে সহ-অংশীদার, সহ-অংশীদার মানে ওই সম্পত্তির শরিক, উক্ত সম্পত্তি কেনার যে অধিকার তাকে অগ্রক্রয় বলে। শুধুমাত্র বিক্রির, এটা ইম্পর্টেন্ট কথা, গোল দিবেন, বিক্রির ক্ষেত্রে অগ্রক্রয় মামলা করা যায়। বিক্রির ক্ষেত্রে আপনার ভাই যদি আপনার কাছে বিক্রি না করে আরেকজনের কাছে সম্পত্তি বিক্রি করে, এই ক্ষেত্রে আপনি অগ্রক্রয় মামলা করতে পারবেন। কিন্তু ভাই যদি দান করে, উইল করে, বন্ধক দেয়, সেই ক্ষেত্রে অগ্রক্রয় মামলা করা যাবে না। তাহলে অগ্রক্রয় মামলা শুধু মানে আহ প্রযোজ্য কোন ক্ষেত্রে? শুধুমাত্র বিক্রির ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন যে যে সকল আইনে অগ্রক্রয় মামলা করা যায়।
অগ্রকর মামলা করা যায় মুসলিম আইনে। যদি আপনারা একটু জিজ্ঞেস করতে পারে যে বলেন তো অগ্রকর মামলা কোন কোন আইনে করা যায়, কোন আইন? মুসলিম আইন আর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। এই যে আপনার কেস ডায়েরিতে যে মামলা আছে ওটা কোন আইন? রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। এটা হলো কি জমির ক্ষেত্রে? কৃষি জমির ক্ষেত্রে। আর অকৃষি প্রজাস্বত্ব আইন এটা হলো 24 ধারা লেখেন, এটা হলো অকৃষি জমির ক্ষেত্রে। বুঝছেন? তো তাহলে অগ্রকর মামলা কোন কোন আইনে আছে? মুসলিম আইন, মুসলিম আইনে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950, অকৃষি প্রজাস্বত্ব আইন 1949। আর এই জায়গা বিস্তারিত বলা আছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে কিভাবে করে টরে। এই যে দেখেন এই আইনের 96 ধারায় শুধুমাত্র এই যে কৃষি জমির ক্ষেত্রে সহ অংশীদার অগ্রকর মামলা করতে পারে। মামলা দায়েরের সময় ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য আছে সেটা দিতে হবে, 25% ক্ষতিপূরণ দিতে হবে, 8% সুদ দিতে হবে। মানে যিনি অগ্রকর মামলা করবে তিনি দিবে তো ক্রয় মূল্য, ক্ষতিপূরণ কত পার্সেন্ট? 8%। না, 25%। আর সুদ কত? 8%। সো আপনার এগুলো মনে না থাকলেও চলবে, আপনি বলবেন স্যার ক্রয় মূল্য দেওয়া লাগবে আর ক্ষতিপূরণ আর সুদ দেওয়া লাগবে। আর করবো না, দেখেন আমরা চলে এসে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর সর্বশেষ সংশোধনী। 9 ধারা অনুসারে ধর্ষণ ও বলাৎকারের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আগে বলাৎকারের শাস্তি ছিল না, 2025 সালে বলাৎকারের শাস্তি অন্তর্ভুক্ত করছে। বলাৎকারের শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। বলাৎকার যদি জিজ্ঞেস করেন, বলাৎকার হলো পুরুষ শিশুর সাথে যেটা করে সেটা হলো বলাৎকার। আচ্ছা দেখেন 11 ধারা অনুসারে, এই যে দেখেন 11 ধারা অনুসারে যৌতুকের জন্য মৃত্যু ঘটালে মৃত্যুদণ্ড, গুরুতর আঘাত করলে 12 বছর 5 বছর, সাধারণ আঘাত করলে 5 বছর 2 বছর। দেখছেন, যৌতুকের নিমিত্তে যদি আপনি মৃত্যু ঘটান তাহলে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। গুরুতর আঘাত করলে 12 বছর 5 বছর, সাধারণ আঘাত করলে 5 বছর 2 বছর। বুঝছেন? একটু আগেও বলছি যে যৌতুক যদি শুধু দাবি করে তাহলে মামলা হবে যৌতুক নিরোধক আইনের 3 ধারায়। আর যৌতুকের মামলা যৌতুক নিরোধক আইনের 3 ধারা, যৌতুক আদায়ের মামলা, এটা কিন্তু হাজবেন্ডও করতে পারে, ওয়াইফও পারে। কিন্তু এই যে যে যৌতুকের নিমিত্তে যে মারধর, এটা শুধু করবে কে? নারী। এবং তাকে এই মামলা কোথায় দায়ের করতে হবে? থানায়। যদি থানা না নেয় তাহলে কোথায়? কোর্টে। আচ্ছা, তবে এখানে একটা কথা আছে, এই যে যে 11 গ সাধারণ আঘাত 5 বছর 2 বছর, এটা আবার ওই আপনার নালিশি আকারে করতে হবে, সিআর মামলা আকারে। 2025-এ আসছে 11 সাধারণ আঘাত 5 বছর 2 বছর, যেটা এটা করবে কোথায়? কোর্টে নালিশি নালিশি মামলা, সিআর মামলা হিসেবে করবে। এবং এটার বিচার ট্রাইব্যুনাল করবে না, এটার বিচার করবে ম্যাজিস্ট্রেট। এটার বিচার করবে ম্যাজিস্ট্রেট। 11 গ যেটা, এই যৌতুকের জন্য মৃত্যু ঘটাইলে এটা হলো 11 ক, গুরুতর আঘাত করলে এটা হলো 11 খ, সাধারণ আঘাত করলে এটা হলো 11 গ। এবং এটা আপস মীমাংসা যোগ্য, একটু লেখা রাখেন। মৃত্যুদণ্ড হচ্ছে যৌতুকের জন্য মৃত্যু ঘটলে শাস্তি মৃত্যুদণ্ড 11 ক। হম সাধারণ হচ্ছে 11 গ। হম। গুরুতর আঘাত করলে 11 খ। গুরুতর যৌতুকের নিমিত্তে গুরুতর আঘাত করলে 11 খ, মৃত্যু ঘটালে 11 ক, সাধারণ আঘাত করলে 11 গ। 11 গ ট্রাইব্যুনালে করা লাগে না, 11 ক করতে হবে নালিশি দরখাস্ত, নালিশি মামলা আকারে। 11 গ আপোষযোগ্য, 2025 সালে করা হয়েছে। সতেরো ধারা অনুসারে মিথ্যা মামলার কারাদণ্ড 7 বছর। আপনি যদি কোনো নারী মিথ্যা মামলা করে কোনো পুরুষের বিরুদ্ধে, তার শাস্তি হবে কত বছর? 7 বছর। 27 ধারাটা দেখেন, 27 ধারা, এটা ইম্পর্টেন্ট। 27 ধারা অনুসারে ট্রাইব্যুনালে সরাসরি মামলা করা যায় না, আগে থানায় মামলা করতে হবে। থানা যদি মামলা না নেয় তাহলে এফিডেভিট সহকারে ট্রাইব্যুনালে মামলা করতে হবে, বলে দিবেন। যৌতুকের মামলা আগে কোথায় করতে হবে? থানায়। যদি থানায় না নেয় তাহলে এফিডেভিট সহকারে কোথায়? ট্রাইব্যুনালে। 28 ধারা অনুসারে, হ্যাঁ মারধর করলে, মারধর বা যে
যে কোনো নারী শিশুর মামলা, ধর্ষণের মামলা বা অন্য যে মামলা আছে, এই আইনের যত মামলা আগে করতে হবে কোথায়? থানায়। থানায় না নিলে তারপর ট্রাইব্যুনালে। 28 ধারা অনুসারে আপিল করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। অনেকের কেস ডায়েরিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আছে। এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 36 ধারা অনুসারে হেরোইন, মরফিন, প্যাথেডিন, ইয়াবা। ইয়াবার নামটা জেনে নেন, এমফিটামিন। ইয়াবার রাসায়নিক নাম হচ্ছে এমফিটামিন। এমফিটামিন, ওই যে লেখা আছে এমফিটামিন, ওই যে পান নাই, লেখা আছে তো, যে ডান সাইডে উপরে। হ্যাঁ, ইয়াবার নাম কি? এমফিটামিন। ইত্যাদি ক্রয় বিক্রয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর অপরাধের প্রকৃতি অনুযায়ী এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার হবে, মানে এর জন্য আলাদা কোনো ট্রাইব্যুনালের প্রয়োজন নেই। তো এই ছিল মোটামুটি আপনাদের ভাইবা সংক্রান্ত বিষয়াদি। আপনারা অনলাইনে যারা আছেন আপনাদের দিয়ে শুরু করে আসেন, যে যে আছেন যদি ভাইবা দিতে ইচ্ছুক থাকেন তাহলে ক্যামেরার সামনে আসেন, আপনাদের ভাইবা শুরু করি। তাহলে আপনার ভুল ত্রুটি যা যা আছে আমি এগুলো সংশোধন করে দিতে পারবো, যে এই ভুল আছে এইগুলা সংশোধন করে দিতে পারবো। তো যদি কেউ অনলাইনে থেকে থাকেন, আপনি কেউ ভাইবা দিতে ইচ্ছুক, আপনার অনলাইনে যারা আছেন, একজন লিভই নিয়ে নিছে 5 জনের ভিতর। আচ্ছা, দিগন্ত, লাকি বিশ্বাস, নাহিদ, অপো A54 এই জায়গা যারা আছেন কে দিতে চান? দিগন্ত দিয়ে দেন। দিগন্ত, দিগন্ত শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আসেন, ক্যামেরার সামনে আসেন। আচ্ছা, একটু একটু দাঁড়ান দিগন্ত, একটু অপেক্ষা করেন, একটা ফোন আসছে, একটু কথা বলি। ক্যামেরা দেই স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওঠেন ওঠেন, ওঠো, গা উঠুক, সমস্যা নাই, ওঠেন। আপনি ওই জায়গা আসতে পারি বলে ইয়া করেন, এসে দাঁড়ান। স্যার আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম বলেন। আমার নাম স্যার দিগন্ত জর্জ রেগো। আচ্ছা দিগন্ত, আপনার বিশ্ববিদ্যালয় কোনটা? ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্যার। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা কোথায়? এটা স্যার বর্তমানে স্যার সাতারকুল ক্যাম্পাস স্যার। আপনাদের ভিসি কে? স্যার এটা তো খেয়াল নাই স্যার। আপনি? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি স্যার। শামীম হায়দার পাটোয়ারি ভিসি নাকি চেয়ারম্যান, কোনটা? যাই হোক, আহ দিগন্ত সাহেব, এই আপনি এলএলবি করেছেন কত সালে? স্যার আমার এলএলবি কমপ্লিট হয় 2021 সালে স্যার। 2021 সালে? তো এত পরে কেন? মানে 2021 সালে পাশ করলেন, 26 সালে এতদিন কি করেছেন? স্যার আমি 2023 সালে লিখিত পরীক্ষায় ফেল করছি স্যার। তারপর স্যার দ্বিতীয়বারের মতো 2025 সালে লিখিত পরীক্ষায় স্যার পাশ করছি স্যার। আচ্ছা, তো দিগন্ত সাহেব অ্যাডভোকেট হতে চান কেন? মানে কে 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 আপনাকে অনুপ্রাণিত করেছে? স্যার অনুপ্রাণিত অনুপ্রাণিত করেছে স্যার আমার বাবা স্যার। আহ, আর হচ্ছে স্যার এটা হচ্ছে স্যার একটা মহৎ পেশা স্যার। এই জায়গায় স্যার ক্লায়েন্টদের সাথে মানে আইনি সেবা প্রদান করবে। মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। মনে করেন যে ক্যামেরা হচ্ছে চোখ, ভাইবা তিনি নিচ্ছেন, মোবাইলের ক্যামেরা না চোখ। বলেন বলেন, এবার বলেন। আচ্ছা দিগন্ত স্যার সাহেব, আপনি আপনার সিনিয়র কে? বিজ্ঞ আইনজীবী জনাব সুদীপ কুমার চক্রবর্তী, গাজীপুর বার অ্যাসোসিয়েশন। আচ্ছা, গাজীপুর বার অ্যাসোসিয়েশনের
আপনার বর্তমান সম্পাদক কে? বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাজল কাজল স্যার, গাজীপুর বার অ্যাসোসিয়েশন। আচ্ছা, আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? স্যার আমার সিনিয়র স্যার ক্রিমিনাল, সিভিল উভয় সাইডে প্র্যাকটিস করে স্যার। আপনি কোন সাইডে প্র্যাকটিস করতেছেন? স্যার আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করতে আগ্রহী স্যার। ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করতে চান? বলেন তো যে খুন সহ ডাকাতি এটা কোথায় আছে? স্যার এটা দ্বন্দ্ববিধি 1860-এর 396 ধারায় বলা আছে স্যার। এটা শাস্তি কি মনে আছে? শাস্তি হচ্ছে স্যার আজ শাস্তি হচ্ছে স্যার মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড স্যার। আচ্ছা বলেন তো যে 5 জন ডাকাত একটা বাড়িতে ডাকাতি করতে গেল, ডাকাতি করতে গিয়ে তো সেখানকার একজনকে হত্যা করলো, কোনো মালামাল নিতে পারলো না, ইতিমধ্যে এলাকাবাসী চলে আসাতে তারা পালিয়ে চলে গেল, কোনো মালামাল নিতে পারে নাই। তো এক্ষেত্রে কি 396 ধারায় মামলা হবে কিনা? জি স্যার, এক্ষেত্রে 396 ধারায় স্যার মামলা হবে স্যার। আচ্ছা দিগন্ত সাহেব, আপনার কেস ডায়েরির জি। একটা যে কোনো একটা মামলা সম্পর্কে বলেন তো, একটা ফৌজদারি মামলা সম্পর্কে বলেন কেস ডায়েরির। কেজরিওয়াল স্যার, স্যার আমি যখন মানে কোর্টে আসি তখন আমার বিজ্ঞ সিনিয়র আইনজীবী সাহেব একটা মামলা রিসিভ করে, সেটা হচ্ছে 399 আর 402 ধারা। আসামি হচ্ছে শাকিল, আর টঙ্গী গাছা থানার মামলা স্যার, 10/2/22। আসামি বিগত 10/3/2022 তারিখে স্যার অ্যারেস্ট হয়। তিনশো আমার বিজ্ঞ নিরানব্বই দিগন্ত সাহেব, 399 এবং 402 ধারায় কি আছে, কি কি অপরাধ এটা? স্যার হচ্ছে মানে 399 আর 402 হচ্ছে স্যার ডাকাতি প্রস্তুতির প্রস্তুতির মামলা স্যার। 402 এ কি আছে? 402 স্যার, এটা স্যার একটু এই মুহূর্তে স্যার মনে নেই স্যার। মানে নাই জি। তো দিগন্ত সাহেব বলেন তো যে একটা ফৌজদারি মামলায় নারাজি যে বিষয়টা, নারাজি কে দেয়? স্যার এই জায়গায় বাদী পক্ষ যদি পুলিশ প্রতিবেদনের আহ, বিরুদ্ধে যদি অসন্তুষ্ট হয়, সেই ক্ষেত্রে স্যার বাদী বাদী নারাজির পিটিশন দাখিল নারাজির জন্য পিটিশন দাখিল করে স্যার। আচ্ছা, নারাজি কি কোন ধরনের মামলায় দেওয়া যায়, জিআর নাকি সিআর? স্যার নারাজি মামলায় স্যার সিআর জিআর উভয় মামলায় স্যার দেওয়া যায় স্যার। আসামি কি নারাজি দিতে পারে? না স্যার, আসামি স্যার নারাজি দিতে পারে না স্যার। তাহলে তদন্ত প্রতিবেদন ধরেন চার্জশিটের বিরুদ্ধে আসামি তাহলে প্রতিকার কি? আসামি যদি মনে করে যে তার নাম চার্জশিটে আসা ঠিক হয় নাই, তাহলে এই ক্ষেত্রে আসামির প্রতিকার কি? স্যার এই ক্ষেত্রে স্যার আসামির কোনো প্রতিকার নাই স্যার। কোনো প্রতিকার নাই? আমার মনে হয় স্যার নাই, প্রতিকার তো নাই। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন যে কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট এই দুইটার মধ্যে পার্থক্য বলেন। স্যার পার্থক্য হচ্ছে স্যার আহ দণ্ডবিধি 1860-এ 34 ধারায় কমন ইন্টেনশন নিয়ে আলোচনা করা হয়েছে, আর অপরদিকে দণ্ডবিধি 1860-এর 149 ধারায় স্যার কমন অবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে স্যার। কমন ইন্টেনশনের মধ্যে হচ্ছে পূর্ব পরিকল্পনা থাকবে, আর ওটার মধ্যে হচ্ছে স্যার 149-এর মধ্যে স্যার হচ্ছে পূর্ব পরিকল্পনা থাকবে না। আর এই জায়গায় বলা হয়েছে 2 বা ততোধিক ব্যক্তি থাকবে, আর 149-এ বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তি। আর 34-এ বলা হয়েছে স্যার যে প্রকৃত অংশগ্রহণ থাকবে আর অপরাধটি সংগঠিত হবে, আর প্রত্যেকে একই অপরাধের জন্য মানে দায়ী হবে। আর ওটা হচ্ছে স্যার 149-এ মানে তাৎক্ষণিক মনে নেই স্যার এই মুহূর্তে একটু। আচ্ছা ঠিক আছে, আহ, দিগন্ত সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। তো বসেন দিগন্ত সাহেব, আপনি মোটামুটি ভালোই করছেন। আপনার যে আহ, মানে যে বিষয়গুলো আছে সেটা হলো যে আপনি বসে ধন্যবাদ দেন নাই, সালাম দিছেন বসে ধন্যবাদ দেন নাই। আর আই কন্টাক্ট ঠিক রাখবেন, ভাইবা বোর্ডে গিয়ে
বিচারপতি স্যারদের মানে আমি যদিও এখানে আমাকে দেখা যাচ্ছে না, বাট আমি তো আপনাকে দেখতেছি। এই জায়গা হলো মোবাইলের যে ক্যামেরা, মনে করবেন এটা হলো চোখ, যারা পরবর্তীতে অনলাইনে আসতেছেন ভাইভা দিতে। সো এটা দিবেন। আর আই কন্ট্যাক্টটা যেন ঠিক থাকে। যদি কোনো প্রশ্ন না পড়েন, সরাসরি এভাবে বলেন, স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, জানি না বলার প্রয়োজন নাই, স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। অবশ্যই আপনার নামের অর্থটা জেনে নেবেন। আর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের নাম চ্যান্সেলর তো রাষ্ট্রপতি, আর ভাইস চ্যান্সেলর নামটা অবশ্যই জেনে নেবেন। শামীম হায়দার পাটোয়ারি স্যার কিন্তু ভাইস চ্যান্সেলর না, ঠিক আছে? তো এটা ঠিক জেনে নেবেন। আর আরেকটা বলছেন যে দণ্ডবিধির আপনার যে মামলার কথা, যে 399 আর 402, 399 আছে ডাকাতির প্রস্তুতি, আর 402 আছে হলো ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হওয়া। তো এটা আর মোটামুটি হয়েছে ভালোই। শুভকামনা। আহ ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, দোয়া রাখবেন স্যার। এই নাহিদ সাহেব আসেন, নাহিদ। নাহিদ সাহেব শুনতে পাচ্ছেন? রুবেল, রুবেল কি অপো F54 নাকি রুবেল? এই অনলাইন নিচ্ছি, আপনার রেডি হন, তাহলে অর্জন ওই জায়গাতে আসেন, এই জায়গায় এসে বসবেন, এই জায়গায়। ওইগুলা মনে করেন আপনার ডায়েরি, ডায়েরি ধরেন, হাতে রাখেন, ডায়েরি রাখেন। জোরে বলবেন, ঠিক আছে, যাতে অনলাইনে যারা আছে না যাতে শুনতে পারে। বলেন, বলে আসেন, আসতে পারি স্যার বলে আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? মোহাম্মদ দেলোয়ার মোল্লা। দেলোয়ার মোল্লা। দেলোয়ার কোন বার থেকে এসেছেন? আচ্ছা, দেলোয়ার শব্দের অর্থ কি? দেলোয়ার সাহসী। আপনি কি সাহসী? একটা উদাহরণ দেন যে আপনি সাহসী। জ্ঞান দেখলে কি তাহলে ওখানে গিয়ে অংশগ্রহণ করেন? দেখলে হবে? ধরেন আপনার সামনে একজন একটা গ্যাঞ্জামে একজন আর একজনকে হত্যা করছে। এখন আপনি শুধু দেখলে, দেখে বাড়ি চলে গেলেন, আপনি কোনো অপরাধ করতেন কিনা? কোন বিধানে অপরাধ করছেন বলেন? ফৌজদারি কার্যবিধি অনুচ্ছেদ দ্বারা কি আছে মনে আছে বলেন? কি করতে পারবেন? গ্রেফতার করতে পারবেন। আর আপনি গ্রেফতার, ওটা তো গ্রেফতার করা তো বাধ্যতামূলক না। গ্রেফতার আপনি করলে করবেন, না করলে সমস্যা নেই, এটা কিন্তু না। কিন্তু আপনি যে যে হত্যা যে করলো এটা দেখার পরে যে বাড়িতে চলে আসলেন, এটা কোনো অপরাধ কিনা এটা জিজ্ঞেস করছেন। এটা অপরাধ। কিভাবে অপরাধ হলো ব্যাখ্যা দিতে পারবেন? ঘটনা সম্পর্কে এটা আপনি যে জানাতে বাধ্য, এটা কোথায় আছে জানেন? ফৌজদারি কার্যবিধির 44 ধারায় আছে। কত ধারায়? 44 ধারায় বলা আছে যে কোথাও যদি কোনো আমলযোগ্য অপরাধ ঘটে তাহলে যিনি দেখলো তাকে কিন্তু তথ্য দিতে হবে, এবং যদি সে তথ্য না দেয় তাহলে কিন্তু দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সে শাস্তি পাবে। আচ্ছা দেলোয়ার, আপনার সিনিয়র কে? সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? আপনি কোন সাইডে করতেছেন? আচ্ছা, আপনি এলএলবি পাস করেছেন কবে?
2021 এই 2026-এ কেন? আচ্ছা, আপনি অ্যাডভোকেট কেন হতে চান? তাদের পাশে দাঁড়ানো ও অ্যাডভোকেটদের গার্ডিয়ানদের সম্মান জানানো এই আমার পক্ষে পাওয়ার চাই যে একজন চেষ্টা করতেছি। আচ্ছা, এলএলবি তে যে সাবজেক্ট গুলো পড়েছেন, কয়েকটা সাবজেক্টের নাম বলেন তো। আর 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 পড়েন নাই? আচ্ছা, সুখাধিকার কি বলেন তো? সুখাধিকার সুপার প্রথমে আমরা মানে যাওয়ার কি আমার অধিকার আছে যেখানে মামলা করতে পারবো। সুখাধিকার এটা কোথায় আছে? দেলোয়ার, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন চাওয়া হয় কত ধারায়? জামিনযোগ্য 400 আর 497 ধারায় কি আছে? জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে। তো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি জামিন দিতে আদালত বাধ্য? স্যার 5 জন আছে স্যার। কি কারণ আছে স্যার? কি কি? এই তিনটা ক্ষেত্রে জামিন দিতে পারে নাকি? জি স্যার। আচ্ছা দেলোয়ার, স্যার সোলে ডিগ্রি কথাটা শুনেছেন? জি স্যার। এটা কি? সোলে ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার কি? সোলে ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। আচ্ছা, আপনি বলেন তো যে একটা মামলা প্রমাণ করার জন্য কয়জন সাক্ষীর প্রয়োজন? কয়জন সাক্ষীর প্রয়োজন? 2-3 জন। কোথায় বলা আছে 2-3 জন? যদি 10 জন হয়? আচ্ছা দেলোয়ার সাহেব, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে? সভাপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নাম কি? দেলোয়ার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ থানার গোপালগঞ্জের 3 জন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো। নাম হ্যাঁ, আর আর কোনো বিখ্যাত ব্যক্তি নাই? আচ্ছা, আপনি যে বারে প্র্যাকটিস করেন এইবারের সভাপতি সেক্রেটারির নাম কি বলেন? আমি যেভাবে প্র্যাকটিস করি এবারে সভাপতি নাম হচ্ছে রাশিদ আহমেদ।
আইনজীবীর ভিত্তিতে এই যোগ্যতা গ্রহণ আচ্ছা, আপনি সর্বশেষ কোন মামলায় শুনানি করছেন দেলোয়ার? সর্বশেষ স্যার আমাদের আপনি শুনানি করেন নাই? আপনি যে বললেন যে সর্বশেষ শুনানি করছেন, আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে শুনানি করেন না? করি স্যার তাহলে বলেন কোন মামলায় শুনানি করছেন? একশো শব্দ লাগে সাত ধারায় কি বলছিলেন শুনানিতে? তো বলছিলাম স্যার যে ছিলাম স্যার রাজিয়া স্যার তারপরে দিবানি বাড়িতে এসেছে ওই গাছ কাটা ভর্তি গেছে এবং তার মানে গিয়েছে যে বিষয়টি ফৌজদারি কার্যবিধির 107 ধারায় কি শাস্তি আছে, মানে কি শাস্তি দিতে পারে? কতদিন? বছর। ঠিক আছে দেলোয়ার, ভালো থাকবেন। আসেন। আসসালামু আলাইকুম আসেন। দেলোয়ার, আপনার মোটামুটি ভালোই হয়েছে, বাট কিছু কিছু জিনিস আপনারা যে বললাম দেলোয়ার মানে সাহসী, আর আপনি যে বললেন যে মারামারি হইলে আপনি ঘাবড়ে যান না, সাহসী থাকেন, এটা বলার দরকার নাই। আপনি বলেন যে সাহসী কিভাবে বললেন? সাহসী যদি বলেই ফেলে, বলেন স্যার এই যে যে আপনাদের সামনে এসে এখনো কথা বলতেছি, এটাই আমার সাহসিকতার প্রমাণ। আমি ভেঙে পড়ি নাই, জীবনে অনেক চড়াই উতরাই এসেছে, দারিদ্রতা এসেছে, অনেক বাধা এসেছে, কিন্তু আমি শেষ পর্যন্ত এলএলবি পড়ে এই পর্যন্ত আল্লাহর রহমতে আসতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আপনি বলছেন যে মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষীর দরকার? আপনি বলছেন 2-3 জন। সাক্ষ্য আইনের 134 ধারায় আছে যে মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। এটা কখনো একজনও হতে পারে, কখনো 100 জনও হতে পারে, এটা সাক্ষীর গুণগত মানের উপর নির্ভর করে। সাক্ষ্য আইনের কত ধারা? 134 ধারা। বারের সভাপতিকে, মানে বার কাউন্সিলের সভাপতি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ অ্যাডভোকেট জনাব আরশাদুর রউফ। আরশাদুর রউফ ইনি হলেন সভাপতি বা চেয়ারম্যান আর অ্যাটর্নি জেনারেল। বাড়ি কোথায়? গোপালগঞ্জ। সো গোপালগঞ্জের তো অ্যাকচুয়ালি বিখ্যাত ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন, তারপরে যে বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ব্যক্তিত্ব শামসুল হক ফরিদপুরি সাহেব আছে, সুকান্ত ভট্টাচার্য আছে, এরকম আরো অনেক ব্যক্তি কিন্তু আছে। নায়ক শাকিব খানও বলতে পারেন, সেও আছে। তো এরকম আছে কয়েকজন, তারপরে বেশ কয়েকজন আছে, সমস্যা নাই। আহ বিখ্যাত ব্যক্তির নাম এটা বললেন। সর্বশেষ শুনানি বলে ফেলছেন স্যার, সর্বশেষ শুনানি করছি। সর্বশেষ শুনানি, আপনার তো শুনানি করার এখনো যোগ্যতা হয় নাই, এই কারণে তো বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে এসেছেন। আর ওই যে 107 ধারার যে শুনানি, এটাও বলার দরকার ভাই স্যার আমার এখনো শুনানি করার যোগ্যতা হয় নাই। বুঝছেন? অনেকে হয়তো আমার আগে আবেগে বলে ফেলতে পারে যে শুনানি করছি যাতে একটু ভালো হয়, যে আমি শুনানি মনে হয় করছি, বাট শুনানি করা মানে আপনার ট্রাফিক লাইসেন্স। আপনি যদি শুনানি করেই থাকেন তাহলে এখন এই জায়গায় আসছেন, এটা বলা যাবে না। আর আছে হলো সিআরপিসির 107 ধারায় কি আছে? সিআরপিসির 107 ধারায় আছে হচ্ছে শান্তি রক্ষার মুসলেকা। ওই জায়গা কিন্তু অ্যাকচুয়ালি কোনো শাস্তির বিধান নাই, অর্থাৎ যদি কোনো ব্যক্তি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি এসে তার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পিটিশন মামলা করে, এবং এই মামলায় উভয় পক্ষের শুনা মিলে যদি মনে হয় যে আসলে সে শান্তি ভঙ্গ করতে পারে, তাহলে তাকে শান্তি রক্ষার মুসলেকা দিতে পারে সর্বোচ্চ 1 বছরের জন্য, অথবা তারে ডিসচার্জ করে দিবে, অব্যাহতি দিয়ে দেবে। এই হলো কথা, বুঝছেন? তো এই হলো আপনার ভাই বোন। কোনো কিছু জিজ্ঞাসার আছে? আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই, আরো ইনশাল্লাহ হবে।
এই অনলাইনে যে আছেন, আর আর কেউ দিবেন অনলাইনে? নাহিদ সাহেব, ওপো A54। নাহিদ সাহেব, আচ্ছা আপনিই আসেন, এখানে এই চেয়ারে এসে বসেন, এটা এসে বসেন, আসেন একেবারে। হ্যাঁ, এই তো। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। যেটা তোমার আপনার নাম? পাশে একটা ওই যে মিউট লেখা আছে এই যে কানিজ ফাতেমা, আপনার নামের অর্থ কি? ওই জায়গাটা চাপতে হবে। তুমি লাইন থাকিতে আবার আচ্ছা, কানিজ কোন বার থেকে আসছেন? আপনার সিনিয়র কে? আচ্ছা, কানিজ, আপনি এলএলবি করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? কত সালে? 18 সালে কমপ্লিট হয়েছে, এখন 26 সালে, তো পরে কেন? আচ্ছা, আপনি আইনজীবী কেন হতে চান? পেশাগত পরিচয় হিসাবে নিয়ে পেশাকে সম্মান করি, আমি পছন্দ করি, এ কারণে আমি আইনজীবী। বর্তমানে কোন পেশায় আছেন? বর্তমানে সাংসারিক সিনিয়র সাথে কোর্টে গেছেন? মাঝে 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 যাই। সর্বশেষ সিনিয়র কোন মামলায় শুনানি করতে বলতে পারবেন? কোন পক্ষে ছিলেন? কি বলছিল ওখানে? জামিন চেয়েছেন। যৌতুক নিরোধক আইনের 3 ধারায় কি আছে? এটার শাস্তি কি? আচ্ছা, আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? আচ্ছা বলেন তো, একটা দেওয়ানি মামলায় আপনি যে কেস ডায়েরিতে লেখছেন পিএইচ, এই পিএইচ শব্দের অর্থ কি? বানান পারবেন? বলেন তো। আচ্ছা বলেন তো, যে আপনি একজন, আপনাকে যদি কেউ বেদখল করে, আপনি একটা স্থায়ী সম্পত্তিতে আছেন, এখন আপনাকে বেদখল করছে, এখন বেদখল করলে এই মুহূর্তে আপনার প্রতিকার কি? 8 ধারায় পারবেন না? এসআর একটা 8 ও 9 ধারার মধ্যে পার্থক্য কি? আর ধরা হচ্ছে স্বাভাবিক মেয়াদ 12 বছর, 9 ধারা হচ্ছে 6 মাস, ধরা হচ্ছে 1,000 করছি, 9 ধারায় করছি 35। আচ্ছা, এই 8 ও 9 ধারা তো দেওয়ানি মামলা নাকি? তো এই 8 ও 9 ধারা ছাড়া আর কোনো প্রতিকার নাই? ফৌজদারিতে কি করা যাবে? ফৌজদারিতে ধরেন আপনি ফৌজদারি অ্যাডভোকেট, এখন ফৌজদারি কোনো প্রতিকার আছে যদি কেউ বেদখল করে আপনাকে, মানে কেউ বেদখল করলো, এখন ফৌজদারি কোনো মামলা করার সুযোগ আছে কিনা? আমি 145 ধারা মামলা কখন করতে হবে? আপনাকে বেদখল করার 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে, বেদখল করার 2 মাসের মধ্যে।
আচ্ছা, বলেন তো নিন্দনীয় নরহত্যা এবং খুন এই দুইটার মধ্যে মূল পার্থক্য কি? যদি ছেলেরা আচ্ছা, আপনার কেস ডায়েরিতে তো মামলা আছে কয়টা মোট? ফৌজদারি আসতে হলে 5টা এবং দেওয়ানি আসতে যে কোনো একটা মামলা সম্পর্কে একটু বলেন তো, যে কোনো একটা মামলা, দেওয়ানি ফৌজদারি যে কোনো মামলা। হবে। ফৌজদারি আসতে হচ্ছে গিয়ে 330 হচ্ছে না। ফৌজদারিতে 323 ধারায় মানে 323 মানে কোন আইনের 323? অন্য বিধান সরকারের 323 ধারায় কি আছে? আঘাত আঘাতের শাস্তি কতদিন? 1 বছর আচ্ছা, স্টোপেল শুনেছেন? কি বলেন তো, জন্য করেন। এটা কি একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারবেন? আমি সেই কারণে আমি বললাম যে সম্মতি, তখন আমি বলছি যে আগে যে ছিল ওটা আমার নিজের কাজে যেটা ত্রুটি ছিল সেটা পূর্বের ঘোষণা যাতে অস্বীকার করতে সে পারে না। আচ্ছা, রায় এবং ডিক্রি এবং আদেশের মধ্যে পার্থক্য বলেন তো। হচ্ছে একটা মামলার চূড়ান্ত পর্যায়ে, আর আদেশ হচ্ছে গিয়ে মামলাটা চলাকালীন হয় সেটা হচ্ছে গিয়ে আদেশ, একজন আইনজীবী তিনি যদি মক্কেলের সম্পত্তি লিখে নেন, মক্কেলের সাথে অনুচিত প্রভাব খাটিয়ে মক্কেলের এক খণ্ড জমি উনি আইনজীবী মহোদয় নিয়ে নিলেন, তো এই ক্ষেত্রে মক্কেলের কি প্রতিকার আছে? তিনি কি করতে পারেন ওই আইনজীবীর বিরুদ্ধে? আচ্ছা, বাংলাদেশ বার কাউন্সিলের যে আপনার আইনজীবীদের পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা সংক্রান্ত কয়টা অধ্যায় আছে? কি কি অধ্যায় বলেন তো? আইনজীবীদের প্রতি আইনজীবীদের আচরণ, আইনজীবীদের আচরণ, আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য এবং জনসাধারণের প্রতি আইনজীবীদের ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। তো নাম ঠিকঠাকই বলছেন, আই কন্টাক্ট একটু ঠিক রাখেন, মানে যে স্যার প্রশ্ন করে ওনার দিকে ছবি মানে ওনার দিকে তাকিয়ে উত্তর করেন। আর তিন ধারার শাস্তি হলো 5 বছর 50,000, 5 বছর 50,000। পিএইচ পারেন্টরি হিয়ারিং এ PEREM P পারেন্টরি হিয়ারিং। 8-9 ধারার মামলা ঠিক বলছেন। 145 ধারার মামলা বেদখল হওয়ার পরে, মানে ফৌজদারি প্রতিকার যদি পেতে চান তাহলে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে। কেস ডায়েরি এর কেসটা বলতে পারেন নাই, কেস ডায়েরির একটা কেস বলছেন 323, বলবেন যে ফৌজদারি মামলা আছে 323 379 এই টাইপের বলতে হবে। স্টপের মোটামুটি ঠিক আছে। পুরো এখানে যে মামলা আছে ওইটা না বলে যদি কয়েকটা ধারা দিয়ে দিই। হ্যাঁ, বলুন যে এই ধারার মামলা আছে, জিয়ার নাম্বার এত যে দরকার নেই স্যার, একটা মামলা আমার যে মামলাগুলো আছে এই মামলাগুলোর একটা হলো এই মামলা, এই বলুন। types of- হ্যাঁ, মিলাইতে পারে স্যার, মনে যতটুকু মনে আছে বলছি, আপনাদের সামনে নার্ভাসনেসের কারণে ভুলে গেছি। আর আইনজীবী যদি সম্পত্তি নেয়, আপনার একজন মক্কেলের সম্পত্তি যদি অনুচিত প্রভাব খাটায় আইনজীবী নেয়, তাহলে মক্কেলের প্রতিকার আছে দুইটা। প্রথমত ওই আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে গিয়ে অভিযোগ দিবে, ওই যে পেশাগত অসদাচরণের জন্য। এবং দেওয়ানি মামলা করতে পারে। দেওয়ানি মামলা হলো যে চুক্তি রদের মামলা করবে, চুক্তি রদ। ওই যে পড়ছিলাম না যে অ্যাটর্নি বিধবা মহিলার সম্পত্তি, হিন্দু বিধবা মহিলার সম্পত্তি নিয়ে নিছে, তাহলে সে মামলা করবে কি মামলা? চুক্তি রদের মামলা করবে। তো এজন্য কোনো প্রশ্ন যদি না বুঝেন
দরকার হলে আরেকবার জিজ্ঞেস করবেন স্যার যদি আরেকবার বলতেন। আর একেবারে না করলে স্যার এই মুহূর্তে বুঝতে পারতেছি না, বলতে পারতেছি না, এই আর কি। স্যার ওই ফাইল হ্যাঁ দেলোয়ার, ফাইলটা স্যার কেন আমি চলে গেল ফাইলটা তো আমার জন্য আপনাকে ধরাই দিবে, সমস্যা নাই। আপনার সার্টিফিকেট নিয়ে অন্য কিছু করবে না। আসার সময় তো ওই ওনাকে ওনাগের দিক পাশা অবশ্যই দেওয়া যাবে, পাশা দেবেন না? ওনারা কি ভগবান ঈশ্বর হয়েছে? পাশা আগে 2 কদম এমনি ফিরে তারপরে চলে আসবেন, তাই না? আপনি যে ঢুকলেন, আপনার রুম যদি আপনি জায়গায় বসছেন সেখান থেকে দরজা ধরেন 20 ফুট, তাহলে আপনি পিছন দিক হাঁটতে হাঁটতে তো একসময় পড়ে যাবেন। বুঝতে পারছেন? তো পাশা ফিরে যে দেওয়া যাবে না, বিষয়টা ঠিক না, এত না। স্যার ওই যারা হ্যাঁ যে আমি হলো সন্ধিকে হাঁটছো কাস্টমার সিআরপি হয়েছে তাহলে তো কেজন ভয় করছে ওটা সমস্যা নাই, চেয়ারের শব্দ তো ওনার দোষ, উনি শব্দ হলো চেয়ার দিয়েছে কেন? আমরা দিতেছি আর দাঁড়ান কাছ থেকে ভাই না ওরকম ওই ঠিকই আছে, ওনার এরকম দরকার নেই। আপনি ধরেন আপনি ঢুকলেন 2 কদম পিছে, তারপর ফিরে চলে গেলেন। আপনার পাশে তোর ময়লা নাই যে ওনারে দেখাচ্ছেন যে সমস্যা হবে, এত দিয়ে সমস্যা নেই। অনেকে দেখবেন কি গেছি আপনার সিলেট, সিলেট কোন ওই যে শাহজালাল রহমতুল্লাহ ওনার মাজার ছাড়াও আর একটা মাজার আছে, কি জানি নাম, ওটা ভুলে গেছে, ওইটা হলো পাহাড়ের উপরে। তো এখন পাহাড়ের উপরে আপনার সিঁড়ি দোতলা, এরকম 2-3 তলা। এখন ওই জায়গাতে সে ওই কবর জিয়ারত করে এসে এক একজন নামতেছে পিছন ফিরে ওই সিঁড়ি দিয়ে, যে তাদের পিছন কবরের পিছন সাইড দেখা হয় না। এখন অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। জি স্যার তো আপনার দরকার নাই, আপনি ওই যে ধরেন এই যে আপনি উঠলেন, এই যে বাড়ি আছে কদম পিছে ফিরে তারপরে এই যে কাগজটা কিছু, কিন্তু তার মানে এই না যে একেবারে এই করে যাবে করবেন। আর আপনার এই বাংলাদেশ বার কাউন্সিলের ভাই ভাই এত সময় নাই ভাই, আপনারা নোটিশ করবে যে কে কি করতেছে না না করছেন। আপনারা এই যে ধরেন 2 দিনে নেবে 1550 জনের, তাহলে এত সময় তো ওখানে নাই। ওখানে মার্জিত ভাবে কথা বলবেন, কিছু না বললে বলবেন স্যার মনে করতে পারতেছেন, এই আর কি। আর যখন জিজ্ঞেস করবে কোনো কিছু যে উকিল হতে কেন চান, তখন এটা যত ইমোশনালি বলা যায়, এই আর কি। তো অনলাইনে যারা আছেন, এই নাহিদ আপনি কি দিবেন নাকি? নাহিদ সাহেব আর A54 রুবেল নাকি? বলে দিলাম কালকে যাওয়ার জন্য রুবেল পারেন? রুবেল যে একটা ইয়ে আছে বাইকগুলো বলেন তো ওটা মনে হয় লাল টাকা শিখেছে সাথে বুঝলেন আমি দিয়েছি তো কিন্তু ওটা তো আমার আসে আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি আপনাদের নিয়ে কনফিডেন্ট, ইনশাল্লাহ আত্মবিশ্বাসী, আপনাদের ভাইবা ভালো হবে এবং সব পারবেন। জি স্যার তো এই আর কি, যা 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 পড়াইছি বা যা যা এই কদিন বলছি যে এই যে এই জিনিসগুলো দেখেন, ওই যে এডিশনাল পেজ দিছে ওইগুলো একটু দেখেন, আর যা যা বলছি বারবার এই জিনিসগুলো একটু মনে করেন বা দেখেন, এটাই। আল্লাহ ভরসা। নিষেধাজ্ঞা বলবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা বলবেন স্যার, মামলা চলাকালীন সময়ে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটার বলে অস্থায়ী নিষেধাজ্ঞা। নট অনলি স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কিন্তু যে কোনো মামলায় করা যায়। মামলা চলাকালীন সময়ে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে, সহজ কথা নিজের ভাষায়। স্যার আমি কি যাওয়ার আগে আমার অ্যাডমিট কার্ড নিয়ে আপনি ছুটতে এটা বাড়িতে একবার এটাই আসি আসতে পারেন, অ্যাডমিট 3টার আগে দেবে না নাই, তাহলে কিন্তু তিনটে পর আসবেন আর 3টার পরে আসেন, আমি এই জায়গায় থাকবেন, আমার পড়া আছে। 3টার পরে আসলে তো আসলে হয়ে যাবে ইনশাল্লাহ। স্যাররা বলে যাবেন। জি স্যার অবশ্যই বলে যাবেন। যান না, পড়াবো না, একসাথে যাবানি, থাকেন। জি বলেন। আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যে যখন কোনো ঘটনা ঘটে যায় তখন সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে নিষেধাজ্ঞা মঞ্জুর করে সেটাকে বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বললো না 55 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যখন কোনো ঘটনা ঘটে যায় সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে নিষেধাজ্ঞা মঞ্জুর করে সেটাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পারবেন।
ছোট ছোট ধরে আমি বলবো 54 ধারায় তো বলছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর করে, যে যদি ওই কাজটা কোনো ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়, যদি ক্ষতি নির্ণয়ের মানদণ্ড না থাকে, যদি এমন ক্ষতি হবে যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, তারপরে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে, আর মামলার বহুত্ব নিবারণের জন্য এই 5টা ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় এসআর অ্যাক্ট 54 ধারায়। আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে এসআর অ্যাক্ট 53 ধারায়, মানে সুনির্দিষ্ট প্রতিকারে 53 ধারায়, বাট মঞ্জুর করে আপনার দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 ও 2 বিধি। আর অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে এটা যে কোনো একটা মামলা চলাকালীন সময়ে দরখাস্ত আকারে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়, অবস্থান করেন চাইলে এবার বাধ্যতামূলক ওই দরখাস্ত আকারেও চাওয়া যায় এবং মামলা আকারেও করা যায়। জি, ছিলেন কোনো কাজ সাথে স্থায়ী নিষেধাজ্ঞা মানে হলো আপনারা যখন কেউ বেদখলের হুমকি দেয় বা কোনো ক্ষতির হুমকি দেয়, তখন সেই মুহূর্তে প্রতিকার হলো স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করা। ক্ষতির হুমকি দিলে, বেদখলের হুমকি দিলে বা ক্ষতির হুমকি দিলে এই স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হয়। বসে বসে একটা কাজ করতে একান্ত মুসলিম একান্ত এবার হাতে করে রাখবেন হ্যাঁ এর জন্য কিছু আহ পারবেন ইনশাল্লাহ। সব এই মুহূর্তে যারা আছেন জাস্ট ওই আপনারা যারা আছেন, আমি আশাবাদী। এই নাহিদ সাহেব কোনো কথা কি বলবেন? আপনার তো কোনো কথা শুনলাম না। নাহিদ আর অপ্পো 54, আপনার কি রাগ হয়েছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটা ভাইবা দেন। স্যার আমি হলো হুন্ডাই রানিং এ ছিলাম এতক্ষণ, আমি আপনার কথা শুধু শুনতেছিলাম। এই যে এইমাত্র নামলাম নাইমা এই যে আপনার এই সব এলাও করা লাগছে স্যার। আমার ওই যে সেট আপও ছিল না ঠিক মতো। আপনার কথা শুনছি স্যার সবই। ভাইবা দিবেন, ভাইবা দিবেন, এখন আসেন একটা ভাইবা দেন। আহ, স্যার স্ক্রিনে আসতে পারবো না, বাইরে আছি তো। বাইরেই আছেন, স্ক্রিনে না আসলে তো আপনার অঙ্গভঙ্গি বোঝা যাবে না। একজনকে বলেন তাহলে ক্যামেরাটা স্যার, তাহলে স্যার পরের বার আমি দেই স্যার। কালকে দেই, কালকে নেন একটা টেস্ট। বুঝছেন আচ্ছা, রুবেলের কি অবস্থা? রুবেল, রোবেলের তো অবস্থা আমরা বলতেছি রবি কি হয়েছে আপনি দেখেন রুবেল, আপনার সাথে কথা বলবো হ্যাঁ রুবেল, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আমি তাই সাথে গেছে ওই ছেলে ক্লাস আচ্ছা থাক, সমস্যা নাই, আপনি তো ভাইবা আগে দিছেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আর এইটা বিয়ে শাদীর আগে এইটুক এই কথাগুলো শিখে নিয়েন, নাহলে কিন্তু অযোগ্যতা হিসেবে ধরা হবে না, যে ছেলে জুমে মাইক্রোফোন অন করতে পারে না। ঠিক আছে রুবেল, আল্লাহ ভরসা, কালকে যান, আর কথা হবে না ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে ফোন দিয়ে আমাদের। তো অনলাইনে যারা আছেন, যারা আমাদের এই মানে স্বল্প সময় আমরা চেষ্টা করেছি, অনলাইনের ভাই বোনেদের জন্য শুভ শুভ অনেক অনেক বেশি শুভকামনা, ফি আমানিল্লাহ। আপনাদের সবাই পরীক্ষা ভালো হবে, সবাই পাশ করবেন ইনশাল্লাহ, এই আর কি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।